ওয়েলকাম টু মাই চ্যানেল প্রজেক্ট ম্যাথমেটিক্স। আজকে আমরা ক্লাস 9 এর যে প্রথম চ্যাপ্টার রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। আজকে আমরা এই চ্যাপ্টারটির কনসেপ্ট ক্লিয়ার করে নেব। দেখো, কোনো চ্যাপ্টার থেকে যদি তোমাদের তার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে সেখান থেকে সমস্ত অঙ্কই তোমরা নিজেরা করতে পারবে। পরীক্ষাতে যত কঠিন প্রশ্নই আসুক না কেন তোমরা নিজেরাই সেটা সলভ করে নিতে পারবে। তো আজকে আমরা এটার কনসেপ্টই ক্লিয়ার করে নেব। আজকে সরাসরি অনুশীলনীতে চলে যাব না, ঠিক আছে? তো দেখো, প্রথমে বাস্তব সংখ্যা মূলত কোনগুলো? আমাদের বইয়ে যে সংখ্যাটা রয়েছে সেখানে বলা রয়েছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, এই দুই সংখ্যার সমষ্টি হলো বাস্তব সংখ্যা। মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ভগ্নাংশ আর পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা আবার দুই ধরনের, ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো আর অখণ্ড সংখ্যা কোনগুলো সেগুলো আমরা পরে আসছি। এবার দেখো, অখণ্ড সংখ্যা আবার দুই ধরনের, শূন্য আর স্বাভাবিক সংখ্যা। আবার স্বাভাবিক সংখ্যাকে দুটো ভাগে ভাগ করা যায়, মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। এবার এখান থেকে যে সমস্ত সংখ্যাগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে আলোচনা করব। দেখো, এখানে প্রথমে রয়েছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। যেহেতু স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারস, তাই একে এন দিয়ে ডিনোট করা হয় বা এন দিয়ে লেখা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3 এরকম করে করে 50 এরকম চলতে থাকবে, ঠিক আছে? তো এই সমস্ত সংখ্যাগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। এবার অখণ্ড সংখ্যা কোনগুলো? এই স্বাভাবিক সংখ্যাগুলোর সঙ্গে যখন আর একটা নাম্বার অ্যাড হয়, যোগ হয়, শূন্য, সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস। হোল নাম্বারসের জন্য এটাকে ডাব্লিউ দিয়ে লেখা হয়। তাহলে এগুলো কোন কোনগুলো? 0, 1, 2, 3 এরকম করে যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, এখানে 100, এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তো দেখো, এখান থেকে একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে যে সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে সেগুলো সমস্তই কিন্তু অখণ্ড সংখ্যাতে রয়েছে, শূন্য শুধু এক্সট্রা রয়েছে। তো আমরা কিন্তু বলতে পারি যে সমস্ত স্বাভাবিক সংখ্যাই আসলে অখণ্ড সংখ্যা, কিন্তু উল্টোটা নয়, সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। কেন কি? শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, তাই সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। এবার আসছি পূর্ণ সংখ্যাতে। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স, একে লেখা হয় জেড দিয়ে, আই দিয়ে লেখা হয় না, কারণ আই দিয়ে ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যাকে লেখা হয়। তো এগুলো কোন কোন সংখ্যাগুলো? এখানে রয়েছে -1, -2, -3, -4 এরকম করে রয়েছে। তার সঙ্গে রয়েছে 0, 1, 2, 3 এই সমস্ত সংখ্যাগুলো। এখন দেখো, এই পূর্ণ সংখ্যাতে আমরা কি দেখছি? কিছু সংখ্যা রয়েছে যেগুলো শূন্যর থেকে বড়, আবার কিছু সংখ্যা রয়েছে যেগুলো শূন্যর থেকে ছোট। তো এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? যেগুলো শূন্যর থেকে বড়, মানে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর যেগুলো শূন্যর থেকে ছোট, অর্থাৎ -1, -2, -3 এই সমস্ত সংখ্যাগুলোকে বলবো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর শূন্য এটা একটা পূর্ণ সংখ্যা যেটা ঋণাত্মক বা ধনাত্মক কোনোটাই নয়। এরপর রয়েছে মূলদ সংখ্যা। দেখো, মূলদ সংখ্যা কোনগুলোকে বলবো? মূলদ সংখ্যার একটা বিশেষ সংজ্ঞা রয়েছে, এই সংজ্ঞাটা তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেই সমস্ত সংখ্যাগুলোই হলো মূলদ সংখ্যা। এদেরকে সবসময় p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে কি এখানে দুটো শর্ত রয়েছে। যেখানে p, q এরা হবে কি পূর্ণ সংখ্যা, p, q দুজনেই পূর্ণ সংখ্যা হবে, এবং q নট ইকুয়াল টু 0, অর্থাৎ q এর মান কখনোই শূন্য হবে না। তো সেই সমস্ত সংখ্যাগুলোকে বলা হবে মূলদ সংখ্যা। যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে, যেখানে p, q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। এর উদাহরণ কিরকম হবে দেখো, যেমন
1-এর 2, 1/2। এখানে দেখো 1, 2 এই দুটোই কিন্তু পূর্ণ সংখ্যা, আর কিউটাও শূন্য নয়, তো এটা একটা মূলদ সংখ্যা। তারপর ধরো -5/7। মাইনাস হতে পারে কারণ মাইনাসটাও একটা পূর্ণ সংখ্যাই, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে পিকিউ দুটোই পূর্ণ সংখ্যা হচ্ছে, আর 7ও নট ইকুয়াল টু 0, তার মানে এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এছাড়াও লিখতে পারি এই সমস্ত সংখ্যাগুলো হবে মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা ছাড়া বাকি যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সংজ্ঞা কিরকম হবে? অমূলদ সংখ্যা হবে যে সমস্ত সংখ্যাগুলোকে p/q আকারে প্রকাশ করা যাবে না। p/q এই আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে? তো সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এবার দেখো, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, এদের কিছু বৈশিষ্ট্য রয়েছে। দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা কি সংখ্যা হবে? ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা কিরকম? যেমন ধরো 2 আর 3 যোগ করলে কত হচ্ছে? 5। 5টা কি একটা স্বাভাবিক সংখ্যা। আবার ধরো 50 আর 70 যোগ করলে কত হয়? 120, এটাও স্বাভাবিক সংখ্যা। তো তোমরা আরো এরকম অন্য উদাহরণ নিয়েও দেখতে পারো যে দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হবে? সবসময় কিন্তু স্বাভাবিক সংখ্যাই হবে। তাহলে এখানে কি হবে? সর্বদা স্বাভাবিক সংখ্যা। এবার যদি দুটো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে? মনে করো 70 আর 50 বিয়োগ করলে কত হচ্ছে? 20। তাহলে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হলো। এবার যদি উল্টোটা করি, 50-এর থেকে আমরা 70 বিয়োগ করি, তখন কত পাবো? মাইনাস চলে আসছে একটা মাইনাস। তো এটা কি সংখ্যা? এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে কি হবে? দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল সর্বদা কি সংখ্যা? তো কখনো এটা স্বাভাবিক সংখ্যা হয়, কখনো হয় না, অর্থাৎ কি সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু সবসময় হয় না, তাই এটা সর্বদা স্বাভাবিক সংখ্যা নয়। একই রকম ভাবে দুটি অখণ্ড সংখ্যার যোগফল, অখণ্ড সংখ্যার যোগফল কি হবে? সর্বদা অখণ্ড সংখ্যাই হবে। যোগ করলে আমরা অখণ্ড সংখ্যাই পাবো। এবার তোমরা এখান থেকে বলো যে দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা কি সংখ্যা হবে? ঠিক আছে, এটা তোমরা কমেন্টে জানাবে। এরপর যদি আমরা পূর্ণ সংখ্যার কথা বলি, পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল বা ভাগফল এগুলো কি হতে পারে? পূর্ণ সংখ্যার দুটো উদাহরণ নিচ্ছি, দেখো। মনে করো -4 আর -5, এই দুটো সংখ্যা পূর্ণ সংখ্যা। এই দুটো সংখ্যাকে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 4 আর 5 এখানে হবে -9। যদি এদের বিয়োগ করি তাহলে কত পাবো? এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে -4 প্লাস 5 সমান কত হচ্ছে? 1। এটা একটা পূর্ণ সংখ্যা। আবার যদি গুণ করি তাহলে কত পাবো? মাইনাস মাইনাসে প্লাস, আর 4 5 20, তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি দেখছি? যদি দুটো পূর্ণ সংখ্যা নিয়ে আমরা যোগ করি বা বিয়োগ করি বা গুণ করি, সেখানে কিন্তু আমরা সমস্তগুলোই পূর্ণ সংখ্যা পাবো। তাহলে যোগ, বিয়োগ, গুণফল এগুলোই পূর্ণ সংখ্যা। কিন্তু যদি আমরা এখানে ভাগ করি, যদি -4কে -5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4/5। দেখো এখানে একটা আকার চলে আসছে p/q আকার। তাহলে একটু আগে আমরা কি দেখলাম? যদি কোনো সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাহলে সেটা কি সংখ্যা হয়? মূলদ সংখ্যা। তাহলে এটা হয়ে গেল মূলদ সংখ্যা। অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা নাও হতে পারে। ঠিক আছে, পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হয় সর্বদা, পূর্ণ সংখ্যার বিয়োগফল পূর্ণ সংখ্যা হয়, গুণফলও পূর্ণ সংখ্যা হয়, কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। তাহলে এই সমস্ত সংখ্যাগুলো হলো মূলদ সংখ্যা। এখন দেখো আমরা যে সমস্ত সংখ্যাগুলো শিখলাম, যেমন স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা এবং তার সঙ্গে অমূলদ সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোকে একটা ডায়াগ্রামে প্রকাশ করলে ঠিক এরকম দেখতে হবে। যেখানে দেখো প্রথমেই রয়েছে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4, এই সংখ্যাগুলো সমস্ত স্বাভাবিক সংখ্যা। এবার এই সমস্ত সংখ্যাগুলোর সঙ্গে যখন শূন্য যোগ হচ্ছে তখন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। আবার অখণ্ড সংখ্যার বাইরে রয়েছে
পূর্ণ সংখ্যা, মানে এই 0 1 2 3 এদের সঙ্গে যোগ হলো -1 -2 -3, এই সমস্ত সংখ্যাগুলো নিয়ে তৈরি হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার পূর্ণ সংখ্যার সঙ্গে যখন আবার কিছু সংখ্যা যোগ হচ্ছে, ভগ্নাংশগুলো 1 এর 2 1 এর 3 -2 এর 5 বা আরো যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে, সেই সমস্ত সংখ্যাগুলো নিয়ে তৈরি হলো মূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যা ছাড়া, মূলদ সংখ্যার বাইরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। দেখো, যেমন √2 এর মান কিন্তু আমরা খুব সহজে বার করতে পারবো না। √4 বললে তার মান বলতে পারি 2, √9 তার মান 3, কিন্তু এই যে রুট ওভার গুলো রয়েছে, √2, 3, এই মানগুলো কিন্তু আমরা খুব সহজে বার করতে পারবো না। এর সঙ্গে পাই আর এই যে সংখ্যাটা রয়েছে, যেটার মান আমরা পৌনাপৌনিকে বার করতে পারবো না, সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এদেরকে p/q আকারে প্রকাশ করা যায় না। আবার এখানে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, আবার সকল অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। তো এইগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে যে সকল স্বাভাবিক সংখ্যাই কি অখণ্ড সংখ্যা, তখন কিন্তু উত্তর হবে হ্যাঁ, সকল স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু উল্টোটা নয়, সকল অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, আবার সকল পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা নয়, সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। এই জিনিসটা একটু পরিষ্কার করে বুঝে নিও। এবার এখানে দেখো 3টে প্রশ্ন রয়েছে। সকল মূলদ সংখ্যাই কি পূর্ণ সংখ্যা? তো কি দেখলাম আমরা, সকল মূলদ সংখ্যা কি পূর্ণ সংখ্যা হতে পারে? মূলদ সংখ্যা কোনগুলো? যে সমস্ত সংখ্যাগুলোকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারি সেগুলো মূলদ সংখ্যা। যেমন 1 এর 2, 2 এর 3, 3 এর 5, 5 এর 7, এরকম করে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো মূলদ সংখ্যা। কিন্তু এরা কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা কোনগুলো? 1 2 3 -1 -2 -3 0, এই সমস্ত সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। তাহলে এটার উত্তর হলো নয়। এবার বলছে প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা? প্রতিটি পূর্ণ সংখ্যা নিশ্চয়ই মূলদ সংখ্যা, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, তাই প্রতিটি পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। এরপর বলছে প্রতিটি পূর্ণ সংখ্যাই কি অখণ্ড সংখ্যা? পূর্ণ সংখ্যা কোনগুলো? ওই 1 2 3 0 -1 -2 -3, আর অখণ্ড সংখ্যা কোনগুলো? 0 1 2 3। তাহলে প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা হচ্ছে? যেমন ধরো -3 বা -5, এরা কি অখণ্ড সংখ্যা? এটা তোমরা ভেবে নিজেরা উত্তরটা দাও। এরপর রয়েছে দেখো সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ ভগ্নাংশ। এগুলো কিরকম হয়? একটা ভগ্নাংশ মনে করো 2/3, 2/3, এই ভগ্নাংশটার লব কত? 2 আর হর হচ্ছে 3। এবার লব আর হর দুটোকেই যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, আর 3 কে 2 দিয়ে গুণ করলে হয় 6। আবার যদি এদেরকে 3 দিয়ে গুণ করি তাহলে 2 কে 3 দিয়ে গুণ করলে হয় 6, আর 3 কে 3 দিয়ে গুণ করলে হয় 9। 4 দিয়ে গুণ করলে হবে কত? 2 4 8 আর 3 4 12। এরকম করে 5 6 7 এগুলো দিয়ে আমরা গুণ করতেই পারি। তো এই যে ভগ্নাংশটা রয়েছে 2/3, এর সমতুল্য ভগ্নাংশ হলো এগুলো 4/6, 6/9, 8/12, এরকম করে চলতে থাকবে। অর্থাৎ এই যে ভগ্নাংশগুলো, এদেরকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে প্রত্যেকটারই লঘিষ্ঠ আকার কত হবে? 2/3। তো এরকম ভগ্নাংশগুলোকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ ভগ্নাংশ। 2/3 এর সমতুল্য ভগ্নাংশ হচ্ছে এগুলো। তো অন্য যে কোনো ভগ্নাংশের যদি সমতুল্য ভগ্নাংশ তোমাদের বার করতে বলে তাহলে তাকে তোমরা লব আর হর দুটোকেই 2 বা 3 বা 4 এরকম করে গুণ করে তার সমতুল্য ভগ্নাংশ বার করে নিতে পারবে। এবার দেখো, এতক্ষণ আমরা যে সমস্ত সংখ্যাগুলো শিখলাম সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা একটা সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করি। তো প্রথমে কোন সংখ্যাগুলো শিখেছিলাম? 1 2 3, তাই তো? তাহলে দেখো এখানে যদি লিখি 1 2 3 4, তো এই যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। 5 6, এই সমস্ত সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সংখ্যা রেখা। তো এখান থেকে যদি বলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটি, তাহলে কত হবে? সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1, কিন্তু সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি বলা যাবে? 6 পরে আরো অনেক সংখ্যা রয়েছে, তাহলে সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কিন্তু বলা যাবে না।
আবার এখানে যদি লিখি 0, তাহলে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে কত? 0, কিন্তু সব থেকে বড় অখণ্ড সংখ্যা বলা যাবে না। আবার পূর্ণ সংখ্যাগুলোকে যদি এখানে বসানোর চেষ্টা করি তাহলে এগুলো হবে এরকম -1, -2, -3, এরকম করে চলতে থাকবে। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো -1 হচ্ছে সব থেকে এবার যে এখানে সংখ্যা রেখাটা তৈরি হয়েছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সংখ্যা রেখা। এই সমস্ত সংখ্যাগুলো একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এখান থেকে দেখো এখানে যেমন সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1 হলো, সব থেকে ছোট অখণ্ড সংখ্যা 0 হলো, কিন্তু সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা সেটা কি বলা যাবে? কারণ এদিকে সংখ্যাগুলো ক্রমশ ছোট হতে হতে থাকে, তাই তো? -1 থেকে -2 ছোট, -3 আরো ছোট, এরকম করে ছোট হচ্ছে। তো সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু বলা যাবে না, আবার এদিকে সব থেকে বড় পূর্ণ সংখ্যাও বলা যাবে না। সংখ্যা রেখাতে ওই সংখ্যাগুলোকে স্থাপন করা যাবে না। এবার এই সংখ্যা রেখাতে মূলদ সংখ্যা কোথায় রয়েছে? এখানে তো শুধু পূর্ণ সংখ্যা রয়েছে। মূলদ সংখ্যা বার করতে গেলে কি করতে হবে আমাদের? এখানে দেখো 1 থেকে 2, এই 1 থেকে 2 এর মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। 2 থেকে 3, তার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। তো এবার আমরা শিখব কিভাবে মূলদ সংখ্যাকে সংখ্যা রেখাতে স্থাপন করতে হয়। দেখো যদি বলে 1 ও 2 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বার করতে, তখন কিভাবে বার করব? 1 ও 2 এর মধ্যবর্তী একটি বললে এই নিয়মে করা যায়, 1 আর 2 কে যোগ করে তাদেরকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, কত পাচ্ছি? 3/2, যেটার মান 1 পূর্ণ 1 এর 2। এটা হচ্ছে 1 আর 2 এর ঠিক মধ্যবর্তী মূলদ সংখ্যা। তাহলে 1 ও 2 এর ঠিক মাঝখানে এরকম জায়গাতে হবে 3 এর 2, যেটা একটা মূলদ সংখ্যা। আবার যদি বলে 2 ও 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, তখন কি করব? 2 আর 3 কে যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে পাচ্ছি 5/2, সেটা হবে আবার 2 আর 3 এর ঠিক মাঝখানে 5 এর 2। ব্যাস, এভাবে আমরা মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করব। এবার যদি একটির থেকে বেশি মূলদ সংখ্যা বলে, বলতেই পারে যে 2 ও 3 এর মধ্যবর্তী আছে এরকম 3টে বা 4টা বা 5টা মূলদ সংখ্যা বার করো। তখন কিভাবে বার করব দেখো। দেখো 2 ও 3 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা আমরা বার করব। তো প্রথমে কি করতে হবে? যেহেতু আমাদের প্রথমে দেখতে হবে কটি মূলদ সংখ্যা বার করতে বলেছে, এখানে 4টি বলেছে। তো প্রথমে আমরা 4 এর সঙ্গে 1 যোগ করে নেব, হচ্ছে 5। এবার এই যে 2 আর 3 এই দুজনেরই হরে আমাদের 5 নিয়ে আসতে হবে। তো 2 কে আমরা কত লিখতে পারি? 2 মানে 2/1। এবার ওপর নিচে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এটা হচ্ছে 10/5। আর আবার 3 কে একই রকম ভাবে যদি লিখি 3/1, একে উপর নিচে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 15/5। তো দেখো 2 ও 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, তার মানেই 10/5 আর 15/5 এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা। তো 10/5 আর 15/5 এর মধ্যবর্তী 4টা সংখ্যা রয়েছে। 10 এর পরে কত? 11/5, 12/5, 13/5 আর 14/5। ঠিক আছে, তো 11/5, 12/5, 13/5 আর 14/5 এই 4টা মূলদ সংখ্যা হলো 2 ও 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা। এবার এই 4টা মূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করব চলো দেখে নিই। এখানে আমরা একটা সংখ্যা রেখা এঁকে নিয়েছি। সংখ্যা রেখাতে 0, এবার একই রকম দূরত্বে 1, 2, 3 নিয়ে নিলাম, এদিকে -1, -2। ঠিক আছে, তো 2 ও 3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা, তার মানে তারা কোথায় হবে? এখানেই থাকবে। এখানে আমাদেরকে 4টা মূলদ সংখ্যা স্থাপন করতে হবে। তো 4টা সমান সমান দূরত্বে আমরা 11/5, 12, 13, 14 এই 4টাকে নিয়ে নেব। দেখো এখানে 1টা, 2টো, 3টে, 4টা। তাই প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 11/5, তারপরে এটা হচ্ছে 12/5, এটা 13/5 আর এটা 14/5। ঠিক আছে, এই 4টা মূলদ সংখ্যা এভাবে সংখ্যা রেখাতে স্থাপন করতে পারি।
আবার এগুলোকে আমরা যদি এখানে লেখা না যায় তাহলে এগুলোকে তোমরা 4টা নাম্বার দিয়ে ডিনোট করতে পারো, 4টা লেটার দিয়ে A B C D এরকম লিখে নিলে। এবার A মানে হচ্ছে 11/5, B মানে 12/5, C মানে 13/5 আর D মানে 14/5। এভাবে সংখ্যা রেখাতে স্থাপন করা যাবে দুটো মূলদ সংখ্যার মধ্যবর্তী মূলদ সংখ্যাকে। এরকম ভাবে মূলদ সংখ্যা বার করানোর আরো একটা পদ্ধতি রয়েছে। ধরো দুটো মূলদ সংখ্যা আমাদের রয়েছে 1/3 আর 1/2। এই দুটো মূলদ সংখ্যার মধ্যে আমাদেরকে যদি বলে যে আরো 5টি মূলদ সংখ্যা বার করো, তখন কিভাবে করব? তো এখানে এই যে 1/3 রয়েছে, একে আমরা x দিয়ে লিখি। x ইকুয়াল টু এটা 1/3, 1/2টাকে y দিয়ে লিখছি, আর এই যে 5টি মূলদ সংখ্যা বলছে একে n দিয়ে লেখা হচ্ছে, n সমান 5। এবার এখানে একটা ভগ্নাংশ বার করতে হবে d, যেটার মান কত? d সমান হচ্ছে y মাইনাস x বাই n প্লাস 1। এটা একটা ফর্মুলা। y মাইনাস x মানে কত? এখানে y মানে 1/2 আর x মানে হচ্ছে 1/3, তো বিয়োগ করে নিলে হচ্ছে 1/2 মাইনাস 1/3 আর নিচে হচ্ছে 5 প্লাস 1 মানে 6। এবার 1/2 এর থেকে 1/3 বিয়োগ করে নিলে আমরা পাবো 1/6 আর নিচে আবার 6 পাচ্ছি, তাহলে এটা হয়ে গেল 1/36। d এর মান হলো 1/36। এবার যে মূলদ সংখ্যাগুলো বার করব, যে 5টা মূলদ সংখ্যা বলা আছে সেগুলো কি কি হবে? সেগুলোর মান হবে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d, x প্লাস 4d, দেখো 4টা হলো, আর একটা x প্লাস 5d। এবার আমাদের যে x এর মান রয়েছে 1/3 আর যেটা d এর মান রয়েছে 1/36, সেই মানগুলো যদি এখানে বসিয়ে নিই তাহলে আমরা 5টা মূলদ সংখ্যা পেয়ে যাব। তাহলে প্রথম মূলদ সংখ্যাটা কত হবে? x এর মান হচ্ছে 1/3 প্লাস 1/36, এটা একটা হলো। পরের মানটা কত? 1/3 প্লাস 2/36। তারপরে হবে 1/3 প্লাস 3/36, তারপরে 1/3 প্লাস 4/36 আর একটা হচ্ছে 5/36। ঠিক আছে, এবার এগুলো যোগ করে নিলে আমরা ভগ্নাংশগুলো পেয়ে যাব, যে 4টা ভগ্নাংশ। তো এখানে কত হচ্ছে? 36 লসাগু হলে হয় 13/36। এর পরেরটা হবে, দেখো তোমরা যোগ করলে নিজেরাই দেখতে পাবে যে 12 আর 2 এখানে হবে 14। এর পরের গুলো পরপর হয়ে যাবে 15, তারপরে 16 আর শেষে 17/36। এই 5টা ভগ্নাংশই পাওয়া যাবে। তো এগুলো হলো আরেকটা পদ্ধতি। এখানে যদি ওই সংখ্যা দুটোকে কোনো ভগ্নাংশ বলে তাহলে এই পদ্ধতিতে বার করে নেওয়াই ভালো হবে। এরপর দেখো এখানে 3টে অঙ্ক রয়েছে। 20তে রয়েছে 3 ও 4 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, 21টাতে রয়েছে 1/3 ও 2/5 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, আর 22-এ রয়েছে 1/3 ও 1/2 এর মধ্যে 3টি মূলদ সংখ্যা। তো এই অঙ্কগুলো আগের যে দুটো অঙ্ক দেখলে তার মধ্যে যে কোনো একটা পদ্ধতিতে তোমরা করে নিও। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে জানিও, আমি পরের দিন করে দেব। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আমরা কোষে দেখি 1.1 থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো শুরু করব।